জি স্যার। আচ্ছা, মোটামুটি আমরা এরকম জায়গাতে ছিলাম আমার যতদূর মনে হয়, যে আমার পাইপলাইনগুলো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে স্কিল্ড যারা ওয়েল্ডার আছে তারা এটা ওয়েল্ড করে দিবে। তো যেখানে কিনা ওয়েল্ড করে দিবে, এই জয়েন্টিং লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এই জয়েন্টে ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল দেওয়া হয়, যাতে এই জয়েন্টগুলো আমার কি থাকে, কিছুটা ফ্লেক্সিবল থাকে, এখানে যাতে ফাটল ক্র্যাক না আসতে পারে। তারপর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে চেক করা হয় আমার পাইপের সব জায়গায় থিকনেসগুলো সেম আছে কিনা, জয়েন্টগুলো অ্যাডিকুয়েট আছে কিনা, ঠিক আছে। তো পাইপলাইনগুলো মোটামুটি ওয়েল করে রাখা হয়ে গেলে এর পাশেই আমাদের কি করতে হয়, খোদাই করতে হয়, বা বলতেছি ট্রেঞ্চ তৈরি করতে হয়। এই ট্রেঞ্চটা তৈরি করা হয়েছে সয়েল কন্ডিশনের জন্য। তার সেকশনটা, ট্রেঞ্চের সেকশনটা হয়েছিল ট্রাপিজিয়াম শেপের। আর এই এক্সকাভেশনটা করা হয়েছিল একটা মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে। এক্সকাভেটিং ট্রাক, যে এক্সকাভেটিং ট্রাকটা কি করেছে, এডিকুয়েট শেপে ডিরেক্টলি আমার ট্রেন্সটাকে তৈরি করেছে। দেখো এই ট্রাকটা কি করেছে, আমাদের ট্রেন্সটাকে তৈরি করেছে। অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদের ট্রেন্সটা যখন কিনা খোদাই করা হয়ে গেছে, খোদাই করার পর এর বটম সারফেসে আমাদের কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, গ্রাভেল টাইপের ম্যাটেরিয়াল। দেখো সেকশনটা কিন্তু আমাদের কি ট্রাপিজিয়ামের সেকশন। তো ট্রেন্সটা খোদাই করে দেওয়ার পর এর বটম লেয়ারটাকে প্রথমে স্টেবিলাইজ করা হয়েছে। বটম লেয়ারটা যখন কিনা স্টেবিলাইজড হয়ে গেছে, বটম লেয়ার স্টেবিলাইজেশনের পর আমার এই পাইপলাইনটাকে হিউজ হেভি ডিউটি স্ক্রেনের মাধ্যমে পাইপলাইনটাকে আমার ট্রেঞ্চে কি করা হয়েছে, লোয়ার করা হয়েছে বা নামানো হয়েছে। এক্ষেত্রে দেখো এরা কিন্তু প্রিকশনের মাধ্যমে পাইপলাইনটাকে নামাইছে, যাতে এর বাইরের লেয়ারের প্রোটেক্টিং কোটিং গুলো কিনা হয়, ড্যামেজ না হয়। তো এই পাইপলাইন লো করার পর অনেক জায়গায় কি থাকে, আমাদের জয়েন্ট গুলো করা থাকে না, সেগমেন্ট সেগমেন্ট, সেগুলোকে ওয়েল্ড করা হয়েছে। এবার দেখো এর পাশের অংশে এবং উপরের অংশে ব্যাকফিল কমপ্লিট করে দেওয়া হচ্ছে। যে ম্যাটেরিয়াল দিয়ে এক্সকাভেট করা হয়েছিল সেই ম্যাটেরিয়াল দিয়ে ব্যাকফিল করে দেওয়া হচ্ছে। ব্যাকফিল করে দেওয়ার পর এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, এই পাইপলাইনের উপর দিয়ে দুইটা পাইপলাইন রান করে দেওয়া হয়। তুমি খেয়াল করবা, এটা ধরো 4-5 ফিট নিচে সারফেস থেকে আছে। তো এইরকম যখন কিনা পাইপলাইন রাখা হয় এবং এখানে এক ধরনের মার্কিং সাইন রাখা হয়, এই সাইন রাখার মাধ্যমে কাজ হবে কি, এটা তো একটা ধরো ডেজার্ট এরিয়া বা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে পাইপলাইন রান করেছে। ভবিষ্যতে ধরো 5-7-10 বছর পর এখানে হয়তো বা আগের মতো গ্রিনারি ফিরে আসবে, তখন লোকজন জানতেই পারবে না এখানে আমাদের কি আছে কিনা, পাইপলাইন আছে কিনা। তখন কি হবে, এই পাইপলাইনতে দেখো কোথায় থেকে কতটুকু এই পাইপলাইনের ইয়ে ছিল, মানে মানে বিস্তৃত ছিল। যখন কিনা এই গ্রাউন্ড সারফেসের উপর দিয়ে কেউ চলাচল করবে কিছুদিন পর, যখন কিনা গ্রিনারি ফিরে আসবে, সে বুঝতে পারবে না এর নিচে পাইপলাইন আছে কিনা। সে তখন কি করবে, এই যে কোনো একটা জায়গায় হয়তো বা খোদাই করা শুরু করতেছে বা মাটি কাটতেছে, কাটতে কাটতে যদি মার্কারটা খেয়াল দেখতে পারে বা তার উপরে রাখা যে দুইটা পাইপলাইন আছে, স্টিলের পাইপলাইন, এই পাইপলাইনের সঙ্গে এনকাউন্টার করে, তখনই সে বুঝতে পারবে যে এর নিচে আমাদের একটা পাইপলাইন আছে। তখন কিন্তু সে আর খোদাই করবে না। যদি কোনো ধরনের মার্কস বা ইন্টিগ্রেশন না থাকতো, তাহলে যে কোনো মানুষ যে কোনো জায়গায় খোদাই করতে যেত এবং আমাদের পাইপলাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারত। তো আমরা যে পাইপলাইনগুলো ব্যবহার করবো সেগুলো কি কি ম্যাটেরিয়ালের হতে পারে, একটা হতে পারে কাস্ট আয়রন, ডাকটাইল আয়রন হইতে পারে, স্টিল হইতে পারে, কনক্রিট হইতে পারে, প্রি স্ট্রেসড কনক্রিট হইতে পারে, অ্যাসবেস্টস সিমেন্ট হইতে পারে, পিভিসি হইতে পারে, নন রিজিড প্লাস্টিক হইতে পারে, কপার হইতে পারে, গ্যালভানাইজড আয়রন হইতে পারে। এর বাইরেও অনেক ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালগুলো বা কম্বিনেশন অফ ম্যাটেরিয়ালের মাধ্যমে আমাদের কি পাইপলাইনগুলো চুজ করা হইতে পারে। তো আমি তোমাদের যেটা বলতেছি, তোমাদের জন্য একটা সেলফ স্টাডি থাকলো, যে তোমাদের তো আমি এই স্লাইডটা ক্লাসরুমে দিয়ে দিয়েছি। তো এই স্লাইড থেকে তোমরা এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে পাইপলাইন তৈরি করা যায়, সেই পাইপলাইন কোন ম্যাটেরিয়াল দিয়ে সর্বোচ্চ কত ডায়ামিটারের পাইপ তৈরি করা যায়,
তারপর এই ম্যাটেরিয়াল গুলোর সুবিধাটা কি, এই ম্যাটেরিয়াল গুলোর অসুবিধাটা কি, এক ম্যাটেরিয়াল থেকে আরেক ম্যাটেরিয়ালের কম্পারিজন গুলো তোমরা এখানে দেখবা। কোন ম্যাটেরিয়ালের পাইপের মধ্যে দিয়ে কত পিএসআই এ আমার ফ্লুইড ফ্লো করতে পারে, সেটা যেখানে যে রিটেন আমার ডকুমেন্ট গুলো আছে, সেই ডকুমেন্ট গুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমরা একবার দেখে আসবা। তারপর আমরা হয়তো বা এটা নিয়ে কিছুটা ডিসকাস করব। আর এটা তো মোটামুটি মুখস্থ করার মতো, তো দ্যাটস ওয়াই এখানে আমাদের বোঝানোর কিছু নাই, কিন্তু তোমাদেরকে রিকল করতে হবে বারবার, যাতে আমরা এই ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি। কোনো এক সময় যাতে তোমাকে বলে এই এনভায়রনমেন্টাল কন্ডিশনে আর আমার বাজেট এত, তুমি কি টাইপের পাইপ সাজেস্ট করতেছো যে আমি আমার পাইপলাইনটা কনস্ট্রাক্ট করব। তো ডিফারেন্ট ম্যাটেরিয়াল সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তখন তুমি কিন্তু জাজমেন্ট দিতে পারবে না যে আসলে তুমি কি ম্যাটেরিয়াল দিয়ে পাইপ তৈরি করলে ক্লায়েন্টের সুবিধা হবে, ক্লায়েন্টের ইকোনমিক্যাল অ্যান্ড পারপেচুয়াল ডিউটিগুলো তুমি ফুলফিল করতে পারবা। এই রিকমেন্ডেশন দেওয়ার জন্য বা ডিজাইন করার জন্য তোমার ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আশা করি এই ম্যাটেরিয়াল সম্পর্কে আগামী দিন তোমরা একটা এক্সটেন্সিভ করে আসবা, তারপর আমরা আবার তো ডিসকাস করব এবং সামনের দিকে আগায় যাব। ওকে। আর সিআরকে আমি ফোন দিয়ে জানাইছিলাম যে তোমাদের আমি হচ্ছিল দুইটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি, ইনিশিয়ালি এক্সট্রা ক্লাস নিতে যাচ্ছি। এই জন্য সেমিস্টারের শুরুতেই আমাদের কিন্তু কিছু ক্লাস গ্যাপ গেছে ছুটির কারণে, বিভিন্ন কারণে। আর আমিও একটা সময় আমি একটা ক্লাসের মতো দুইটা ক্লাসের মতো ভালোভাবে ক্লাস নিতে পারিনি, দ্যাটস ওয়াই আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিতে চেয়েছিলাম, সেটা বলেছিলাম। তো এই উইকের থেকে নেক্সট উইকের একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাদের যে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ আরিফা ম্যাডাম আছে, আরিফা ম্যাডামের কিছু ক্লাস তোমাদের অফ যাবে। তো আমি এই অপরচুনিটিটা নেওয়ার সুযোগ এই অপরচুনিটিটা নিয়েছি। আর ওই জন্য তোমাদের আরিফা ম্যাডামের যে ক্লাসের টাইম আছে, ধরো আগামী রবিবার এবং সোমবার, সেই সময়টাতে আমি তোমাদের ক্লাসটা নিব। রবিবার 8:50 থেকে 9:40, আর সোমবার 11:20 থেকে 12:10। তো ম্যাডামের টাইমে আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিব। আর এই উইকে তোমাদের বৃহস্পতিবারে যে রেগুলার ক্লাস হবে, সেই ক্লাসটাও আমরা কন্ডাক্ট করব। ঠিক আছে? তো সবাই তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।